পোস্টাল ব্যালটটা করার সময় কোনো বিধান করেনি। একটা বিধান থাকা উচিত, আমি প্রতীকগুলো কিভাবে দেব, জনগণকে কোন অবস্থাতেই আমি হা দিব কি না দেব এটা সরকার বলতে পারে না। যে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রার্থী যে কেউ এটা হলো নার পক্ষে প্রচারণা করতেই পারে। পোস্টাল ব্যালটটা যদি রিয়েলি পারফেক্টলি যদি অর্গানাইজ না করা যায়, তাহলে কিন্তু এই পোস্টাল ব্যালটটাই পুরো নির্বাচনটাকে না প্রশ্নের মুখে ফেলে দেয়। ব্যালট কোনোদিনে কারোর হাতে যাবে না এক ভোটার ছাড়া। এবার তো বৈষম্যহীন নির্বাচন হওয়ার কথা, মানে সবচেয়ে বৈষম্যপূর্ণ আচরণ নারীর প্রতি হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী সহ বিভিন্ন মহলের তৎপরতা শুরু হয়েছে, কিন্তু নির্বাচন যে উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা, সেই উৎসব এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসনের কোনো ঘাটতি আছে কি না, এসব বিষয়ে আলোচনা করার জন্যে আজ চর্চার সঙ্গে কথা বলবেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি। জেসমিন তুলি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্যে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি এখনও অনুসরণীয় হয়ে আছেন। সুতরাং তার কাছেই আমরা জানতে চাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি কেমন হবে, কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে কার কী করণীয়, এসব বিষয়ে কথা বলবো। প্রথমে জেসমিন তুলি, আপনাকে স্বাগত। নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এবার একসাথে এই নির্বাচনটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু দেখা যাচ্ছে এর আগে আমাদের দেশে কোনো সময় এত বড় দুইটা ইলেকশন, গণভোট যেখানে 13 কোটি ভোটার, আবার জাতীয় সংসদ নির্বাচন, দুইটা বড় ইলেকশন একসাথে করা কোনোদিন আমরা দেখিনি। এই একটা দিক যেমন। তারপর আবার এখানকার বৈশিষ্ট্য আছে, এবার তরুণ ভোটার অনেক বেশি, প্রায় 4 কোটি উপরে তরুণ ভোটার। আবার দেখা যাচ্ছে রাজনৈতিক দল আছে 51টা নির্বাচনে অংশগ্রহণ করছে, তার মধ্যে 30টা রাজনৈতিক দল কোনো নারী প্রার্থীই দেয়নি ইভেন। আবার দেখা যাচ্ছে যে এত রাজনৈতিক দল, কিন্তু নির্বাচনটা ঠিক যে পরিমাণ উৎসাহ, প্রতিদ্বন্দ্বিতা মুখর হওয়া উচিত, ঠিক সেই আমেজটা এখন আমরা দেখিনি। আবার এই নির্বাচন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, যে একটা বড় ধরনের বিপ্লব বলি বা একটা অভ্যুত্থান বলি, যেখানে ছাত্র জনতা সবার মিলিত ফসল হলো এই সরকার। এবং এই সরকার থাকার পরও একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনও পর্যন্ত আমরা ওই মাত্রায় কিন্তু পাইনি। বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশটাকে যদি আপনি ঠিক রাখতে চান, অবশ্যই আইন শৃঙ্খলা একটা বড় শর্ত, যেখানে সবাই নিরাপদ বোধ করবে সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে, সেই জায়গাটাও ঠিক এখনও উঠেনি। আবার এটা আর একটা বৈশিষ্ট্য যে এবার বিশাল একটা প্রবাসী, আমাদের জনগোষ্ঠী যারা প্রবাসে কাজ করে, তাদের জন্য কিন্তু এই ইলেকশন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করছে। এর আগে কোনো কমিশন আবার এই জায়গাটা করেনি। আবার দেখা যাচ্ছে সংস্কার যেগুলো করেছে, সংস্কারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সংস্কার আমার মনে হচ্ছে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে, যেমন না ভোট শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে। তার মানে এখানে আমরা কি বুঝি? একক প্রার্থী তার মানে আমাদের দেশে কোনো গ্রহণযোগ্য জনপ্রিয় একক কোনো নেতা বা কেউ নাই, ব্যক্তি নাই। তা এই জন্য আমার কাছে মনে হয় এই নির্বাচনটার বৈশিষ্ট্য একটু ডিফারেন্স অন্য নির্বাচনের চাইতে। আপনি বলছিলেন যে দুটি নির্বাচন একসঙ্গে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। গণভোট নিয়ে প্রশ্ন উঠেছে যে গণভোটে তো নির্দিষ্ট কতগুলো বিষয়কে সামনে রেখে জনগণের কাছে বা ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি এর পক্ষে আছেন না, পক্ষে থাকলে হা ভোট দিন, বিপক্ষে থাকলে না ভোট দিন। সেক্ষেত্রে সরকার তো এই নির্বাচনের একজন রেফারি বলেই মনে করি। তার যে নির্বাচনের পক্ষে তার যে হায়ের পক্ষে তার প্রচারণা, এটাকে কিভাবে, কি দৃষ্টিতে দেখছেন? এটা আসলে এমন একটু জটিল জিনিসটা কেমন জানে। এই কারণে এই সরকার কিন্তু এই যে সংস্কারটা কিন্তু তারাই মোটামুটি
আগায় নিয়ে এসছে তাদেরই ফসল বলা যায়। কারণ এক পর্যায়ে এসে কিন্তু সরকার রাজনৈতিক দলের দিকে এটা দিছিল যে তোমরা এটা ঠিক করো। আসলে যে ঐকমত্য কমিশনে যখন এটা মানে পুরোপুরি হলো না, তখন রাজনৈতিক দলের দিকে দিছিল, কিন্তু রাজনৈতিক দল বলে যে এত অল্প সময় এটা সম্ভব না বলে আবার সরকারের, তারপর সরকার একটা মোটামুটি চিন্তা করে একটা হলো প্রশ্নমালা 4টা প্রশ্নের এটা করলো এবং একটা গণভোটের আইনটাও করলো। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যদিও এটা সরকার এর করা, কিন্তু সরকার এখন সরাসরি কোনো এক্সিকিউটিভ অর্ডার দ্বারা তার এইটার এই বাস্তবায়নটা করছে না, এটা জনগণের হাতে ছেড়ে দিছে। জনগণের কাছে যখন যেহেতু ছেড়ে দিছে, তার মানে জনগণকে কোনো অবস্থাতেই আমি হা দিব কি না দেব এটা সরকার বলতে পারে না। সরকার জনগণের কাছে যাওয়ার অর্থই যে জনগণ তার মতন করে সিদ্ধান্ত নেবে, সরকারের কোনো মেশিনারিজ বা সরকারেরই এটা হা না কোনো দিকে যেতে পারে না আসলে। যদিও তাদের ফসল তারাই মানুষের কাছে নিয়ে আসছে, কিন্তু তারপরে যেহেতু সরকার এবং আইনটা যেটা করা হয়েছে গণভোট আইন, একদম স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় সংসদের মতন এটা নিরপেক্ষভাবে, এটা এই যে নিরপেক্ষ মানে আইনটার মধ্যে কোথাও কিন্তু বলা নাই যে সরকার একটা পক্ষ, এটা পক্ষে সরকারও কাজ করতে পারবে, কিন্তু কোথাও নাই না, আইনটা একেবারে নিউট্রাল, একটা ইলেকশন করতে হলে যা সেইভাবে করা। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের এই যে করা, এটা এক সময় বা এখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক এবং উঠবে, কিন্তু সরকার আসলে জনগণের উপর চাপাই দিতে পারে না। যদি কেউ নায়ের পক্ষে প্রচার করে, যেহেতু সরকার বলেছে তুমি হায়ের পক্ষেও দিতে পারো, নায়ের পক্ষেও দিতে পারো, নায়ের পক্ষে যদি প্রচার কেউ করে সেটি কি বেআইনি হবে? অবশ্যই না। যে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রার্থী যে কেউ এটা হলো নার পক্ষে প্রচারণা করতেই পারে, কারণ এটা তার স্বাধীন। আমি এই সংস্কারের পক্ষে থাকতেও পারি, নাও থাকতে পারি, সেটা তো সেই জন্য না করাটা বেআইনি তো কোনো অবস্থা, তাহলে তার না ভোট থাকতো না। যদি বেআইনি হতো ওটা, তাহলে আইনের মধ্যে তো না কথাটা থাকতো না। এক ধরনের অনেকের মধ্যে এই শঙ্কাটা তৈরি হয়েছে, যদি না ভোটের পক্ষে কেউ ভোট দেয় এবং কেউ যদি এর নায়ের পক্ষে প্রচার করে, তাহলে মব সন্ত্রাস বা সংঘবদ্ধ সন্ত্রাসের শিকার হতে পারে, এই ধরনের ভয় আছে। তো সেক্ষেত্রে সরকারের করণীয় কি? আচ্ছা, এটা আসলে এক ধরনের আতঙ্ক যা আমাদের মধ্যে সবার মধ্যে মোটামুটি বিরাজ করে, যে আমি যেটা বলছি সেটা যদি কারোর পক্ষ পছন্দ না হয়, সে আমাকে এইভাবে আক্রমণ করতে পারে। আসলে এটা তো পুরোপুরি ফুললি বেআইনি। এটা সরকারকে, এটা হতো না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই মাত্রায় স্বাভাবিক থাকতে, এটা করার, আমি বলবো এটা করার মতন দুঃসাহস করা থাকা উচিত না। সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখে, না বা হ্যাঁ, এটা ব্যক্তি স্বাধীনতা, এটা তো কেউ তো চাপাই দিতে পারে না আসলে এটা। কিন্তু আবার কোনো রাজনৈতিক দল বলছে যে হায়ের পক্ষে বা নায়ের বিপক্ষে প্রচার হবে কি না এটি সরকারের দায়িত্ব, তারা এই দায়িত্ব নেবেন না। আচ্ছা, আবার কোনো রাজনৈতিক দল তারা হায়ের পক্ষে প্রচার চালাবেন বলে বলছেন। অর্থাৎ এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিরোধ আছে। আমাদের সমস্যা তো এইখানেই। আমি যদি আরও বলি, কারণ যখন আমাদের ঐকমত্য কমিশন কাজ করছিল, তখন রাজনৈতিক দলগুলো এক হয়নি। আমি যেটা বুঝি যে আমাদের রাজনৈতিক দলগুলো যে কোনো আন্দোলনের সময় মোটামুটি তারা এক হতে পারে, কিন্তু তার পরবর্তীতে দেশের স্বার্থে কোনটা ঠিক বা কী করা উচিত বা না উচিত, এই জায়গাটা তারা আর এক থাকতে পারে না। এটা মানে অবাক হওয়ার কিছু না। আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি এরকমই যে কেউ হয়তো, কিন্তু রাজনৈতিক দল ইচ্ছা করলে যে কোনো আর পক্ষে অবস্থান নিতেই পারে, আবার যে কোনো রাজনৈতিক দল হার পক্ষে অবস্থান নিতে পারে। এটা ফুললি রাজনৈতিক দলের স্বাধীনতা। যেমন বিএনপি সহ কোনো রাজনৈতিক দল তো এই যে জুলাই সনদের অনেকগুলো বিষয়ে দ্বিমত পোষণ করছে, আপত্তি জানিয়েছে, যে একমত হয়নি। এখন যারা একমত হয়নি তারা তো জনগণের কাছে সেই একমত না হওয়ার বিষয়টি নিয়ে সামনে যাবে। খুবই স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে যেসব পয়েন্টে তারা ওখানে মত দেয়নি, সেগুলো তো তার মানে তারা তো ওটার পক্ষে না, ওই পয়েন্টগুলোর পক্ষে। যে পয়েন্টগুলোর পক্ষে তারা মত দিয়েছে সেগুলোর পক্ষে তারা কাজ করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আবার জুলাই সনদে যে এটা হচ্ছে, সেখানে কিন্তু বিএনপি আবার স্বাক্ষরকারী একটা রাজনৈতিক দল, বরং এনসিপি ওখানে স্বাক্ষর করেনি। তার মানে যিনি স্বাক্ষর করা রাজনৈতিক দল স্বাভাবিকভাবে ধরেই নিবে তো তিনি হার পক্ষেই থাকবেন।
জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক মহলে বিতর্ক আছে। আপনি বললেন যে এনসিপি সই করেনি, আবার সই করা দল তারা গণভোটের পক্ষে হাবা না, কোনো পক্ষেই যেতে চাচ্ছে না। এখন এই গণভোটের যদি ফলাফল কি হবে আমরা জানি না, জনগণই ঠিক করবে। তো যদি এর গণভোটের উপস্থিতির হার 50% কম হয় হায়ের পক্ষে, তাহলে সেটা কি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে কিনা? তাহলে কি আমরা ধরে নেব যে এই 50%-এর বেশি মানুষ এই পরিবর্তনটা চায় না বা জুলাই সনদের পক্ষে নয়? আচ্ছা, এখানে আসলে ডিপেন্ড করবে যে কাস্টিং ভোট কত পার্সেন্ট, কাস্টিং ভোটের কত পার্সেন্ট গণভোটের পক্ষে পড়লো। কাস্টিং ভোটের যেটা পক্ষে পড়বে, হার পক্ষে পড়লে যেটা বেশি ভাবে সেটাকে ধরে নিতে হবে। কাস্টিংকে আমরা যদি টোটাল ভোটারকে না কাউন্ট করে, এখানে হবে ভোট কেন্দ্রে যে সমস্ত ভোটাররা যাচ্ছে তারা কত পার্সেন্ট। আপনি বলছেন প্রদত্ত ভোটের কত শতাংশ হায়ের হায়ের পক্ষে, পক্ষে, আর সেটা কত হয়তো নয়। বেশিই হবে। হ্যাঁ। কিন্তু প্রদত্ত ভোটটা যদি 50-এর কম হয়, সেটা কি আসলে প্রশ্নবিদ্ধ হবে সেটাতে কিনা? এটা আমাদের দেশে মানুষের, আপনি ভালো মতন জানেন যে ভোটের প্রতি কিভাবে আগ্রহটা হারাই গেছে, যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি। এবং বর্তমান ইলেকশন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর যে সমস্ত আইন শৃঙ্খলা, যে পরিস্থিতি, তারপর একটা বড় রাজনৈতিক দল যারা নির্বাচনে কার্যক্রম থেকে তারা বাইরে আছে, যারা কার্যক্রম তাদের নিষিদ্ধ, তাদের ভোটার সব মিলায়ে যে ভোটের পার্সেন্টেজ খুব বাড়বে, এটা আমার মনে হচ্ছে না, আশা করাও ঠিক। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকতো তাহলে আশা করা যেত যে হ্যাঁ ভোটাররা আসবে। ভোটাররা কি যদি 50+ ভোটার ভোট কেন্দ্রে চলে আসে, 50+ বা 60 কাছাকাছি, তাহলে তো সেটাই অনেকটা। সেক্ষেত্রে কিন্তু ফলাফল দুই রকম হবে না একই রকম হবে? যারা জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তারা সবাই কি গণভোটেও অংশ নেবেন বলে মনে করেন? আচ্ছা, বা যদি না নেন তাহলে কি হবে? আমার কাছে এটা মনে হচ্ছে যে জাতীয় সংসদের প্রতি যে আগ্রহ মানুষের, যে সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, তারা সরকার গঠন করবে, কিন্তু গণভোটের বিষয়ে কিন্তু মানুষের এত, বিশেষ করে কিছু মানুষ যারা আলোচনার মধ্যে থাকে তারা বাদ দিলে সাধারণ মানুষের কিন্তু গণভোটের প্রতি আগ্রহ এখনো সৃষ্টি হয়নি বা সৃষ্টি করা যায়নি। তাদের এই ব্যাপারে তাদেরই না। আমার কাছে মনে হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার পর সে যখন 2টা ব্যালট পাবে, সে জাতীয় সংসদেরটা তো তার পছন্দ দিবে। এখানে অনেকে আছে যারা হা বা না কোনোটা পক্ষে দিবে না, ব্যালটটা হয়তো ব্ল্যাঙ্ক ড্রপ করবে। এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেহেতু তার আগ্রহ নাই। অনেকে ভাববে দূর, আমি তো বুঝি না, এই যে 4টা প্রশ্ন, এই প্রশ্ন তো অর্ধেক আমি বুঝি না, বা এই 4টার মধ্যে 2টা তো আমি হার পক্ষে, 2টা তো আমি নার পক্ষে, আমি বা কিভাবে এই ব্যালটটা পোড়াপোড়ে হা দিব। একটু চিন্তা করলে কিন্তু জিনিসটার এই জটিলতা, ভিতরের যে জটিলতা, সেটা কিন্তু বের হয়ে আসে। কারণ সাধারণ মানুষকে এইভাবে প্রচার প্রচারের মধ্যে জানানো যায়নি, যে করা হয়নি যে আসলে যে এখানে 4টার মধ্যে তো আবার অনেক বিষয়, অনেক 48টা অনেক অনেক বিষয়। সেই জন্য 4টার মধ্যে দেখেন যে 3টাতে হা হতে পারে, 1টাতে না হতেই পারে। তা সেও কিন্তু তখন দ্বিধায় পড়ে যাবে যে দিব কে দিব না, কে যাক তার 4টা ড্রপ করে, এরকম ঘটনা ঘটবে। এবার নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ভোট চালু করা হয়েছে এবং সেক্ষেত্রে বেশ মোটামুটি সাড়া পাওয়া গেছে। কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছলেও দেশি বিদেশি মিলে, অর্থাৎ নির্বাচনে দেশের ভিতরে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন আর প্রবাসী ভোটারের প্রায় 15 লাখের মতো তারা নিবন্ধন করেছেন। আর এক্ষেত্রে অনেক অভিযোগও উঠেছে যে পোস্টাল ব্যালট তো যাওয়ার কথা ভোটারের কাছে, আর সেটি কারো বাড়িতে, কারো ঘরে, প্রবাসের কোনো নেতার কাছে অনেকগুলো ব্যালট, এবং তারা আবার সেই ব্যালট সংগ্রহ করে ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। এটি তো অনিয়মই, কিন্তু এটি ঘটলো কিভাবে? এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ। আমার কাছে প্রথম থেকে মনে ছিল পোস্টাল ব্যালটটা যদি রিয়েলি পারফেক্টলি যদি অর্গানাইজ না করা যায়, তাহলে কিন্তু এই পোস্টাল ব্যালটটা পুরো নির্বাচনটাকে না প্রশ্নের মুখে ফেলে দেয়। আমার কিন্তু শুরু থেকে এরকম একটা ছিল। দেখা যাচ্ছে যে পোস্টাল ব্যালট মানে কি, ডাক বিভাগের মাধ্যমে এটা যাবে
ভোটারের কাছে, পুরোটাই পোস্ট অফিসের মাধ্যমে, মানে এখানে হাতের কোনো নাই। এর আগে যেটা আমরা পোস্টাল ব্যালটের আগেও ছিল, এমবেসিতে যেগুলো পাঠাতো, এমবেসির যে হলো ডিপ্লোম্যাটিক ব্যাগ যেখানে যায়, সে ব্যাগের মধ্যে মানে গভর্নমেন্টের মাধ্যমে যে ওখান থেকে ড্রপ করা বা ওখানে তারা ভোট দেওয়ার ব্যবস্থা করা, এটা। কিন্তু এবার যেটা অভিযোগটা এসছে, আমি জানি না ইলেকশন কমিশন এই অভিযোগ খতিয়ে দেখেছে কিনা বা এর সত্যতা মিথ্যাতা কোনোটাই জানি না, কিন্তু যদি এরকম ঘটনা ঘটেই রিয়েলি, এটা তো পুরো নির্বাচন ব্যবস্থার উপরে প্রশ্ন। কারণ কারোর হাতে ব্যালট কোনো দিনে কারোর হাতে যাবে না এক ভোটার ছাড়া, এবং এইটা পোস্টাল ব্যালটটার নামই হয়েছে যেটা পোস্ট অফিসের মাধ্যমে যাবে আসবে, কোনো মিডিয়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যাবে না। তাহলে সেটা কিভাবে গেল বা কোন মানে কোন কোন চিন্তা থেকে এটা কোনো ব্যক্তির কাছে ব্যালটটা পৌঁছালো, বা কোথায় এই দুর্ঘটনাটি ঘটলো, মানে আইনের সেটা। ব্যত্যয় ঘটলো, সেটি নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, বা কিভাবে হলো, এটা তো হওয়ার কথাই না। পোস্টাল ব্যালটের যে আমরা হিসাব পেলাম, তাতে অনেক বেশ কিছু নির্বাচনী আসনে 10,000-এর বেশি প্রবাসী পোস্টাল ব্যালট আবেদন করেছে, আবেদন হ্যাঁ। করেছে, নিবন্ধন করেছে। কোথাও 10,000-এ কম, কোথাও 5,000-এ কম। আর আমাদের যে নির্বাচন পদ্ধতি, তাতে তো এক ভোটেই জয়ী হবে। তাহলে এই পোস্টাল ব্যালটটা অনেক নির্বাচনী আসনে জয় পরাজয় নির্ধারণ করবে বলে মনে করেন? আসলে 10,000 যেসব জায়গায় 10, 5 এগুলো তো বড় সংখ্যা। আমাদের এমন অনেক আসন আছে যেখানে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ ভোটার, 4 লক্ষ ভোটার, তো 10,000 ভোট তো অনেক বেশি ভোট। অনেক বেশি ভোট। এবং এটা এই 10,000 ভোটটা অবশ্যই ফলাফলের গতিপথকে পরিবর্তন করতেই পারে। এবং সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে পুরো নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ হবে। আমি সেটা শুরুতে সেই কথাটাই বললাম যে এটার ভিতরে এমন কোনো যদি হয় অনিয়ম বা কোনো ধরনের, তাহলে পুরো নির্বাচনটাই প্রশ্নের মুখে কিন্তু ফেলে নির্বাচন দিবে। কমিশনের সাবেক কর্মকর্তা হিসেবে আপনি বলবেন কি এক্ষেত্রে নির্বাচন কমিশন কি পরামর্শ দেবেন যে এটি রোধ করার ক্ষেত্রে? আসলে কোনো অবস্থাতেই এটা হচ্ছে পোস্টাল ব্যালটে যে বিধিমালা বিধানগুলো আছে তার ব্যত্যয় করাই যাবে না। শুধু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে না, কোনো নির্বাচনের কোনো ক্ষেত্রে আসলে ব্যত্যয় করার কোনো সুযোগ থাকে না। যদি কেউ বলে যে হ্যাঁ এগুলো আমরা বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে ওখানে পৌঁছে, সে এখানে বিশ্বস্ত অবিশ্বস্তর ব্যাপার না, সিস্টেমের ব্যাপার। সিস্টেম বলছে তুমি পোস্ট অফিসের মাধ্যমে যাবা। ইলেকশন কমিশনের উচিত এটা খতিয়ে দেখা এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে, মানে আর যেন না হয়, যেগুলো ঘটেছে সেগুলোরও সেই সমস্ত ব্যালট আমার ধারণা ওগুলো সবই যেগুলো ব্যক্তির হাতে গেছে তারা বাতিল করে দেওয়া উচিত, করে নতুন করে পুনরায় পোস্ট অফিসের মধ্যে পাঠানো উচিত। ব্যক্তি মাঝখানে কোনো ব্যক্তি আসবে না সোজা কথায় পোস্টাল ব্যালটের মাধ্যমে, কোনো ব্যালটের মাধ্যমেই না। জুলাই অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকা ছিল এবং বলা যায় যে তারাই প্রথম যে সে মধ্যরাতে রাজপথে নেমে আসে এবং এরপরই আন্দোলন বিস্ফোরণে রূপ নেয়। কিন্তু সেই আজকে নির্বাচনে, এবং এর একটা বড় ছিল যে তারা নারীর ক্ষমতায়ন হবে, এটি প্রত্যাশা ছিল। নারী কমিশন বা অন্য নির্বাচন কমিশনের সুপারিশও ছিল অনেক ভালো ভালো, কিন্তু রাজনৈতিক দলগুলো সেগুলো আমলে নেয়নি। এবং এখন যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে নারীর উপস্থিতি খুবই সামান্য। এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে আমাদের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিভাবে ইলেকট্রাল সিস্টেম বা একটা দেশে গণতন্ত্র এগিয়ে যায় এটা আসলে চিন্তা করা যায় না। আমাদের দেখেন নারী নেতৃত্ব আমরা কিন্তু গড়ে তুলতে পারিনি, এবং 50 বছর আগেও দিকে তাকালেও কিন্তু এত নারীর কমতি ছিল না মনোনয়নের ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দল, 30টা দল তো কোনো দেয়ই, এবং যারাও দিচ্ছে তারাও খুবই কম। এবং একটি দল ছাড়া কেউ 5% যে তাদের প্রতিশ্রুতি সেটাও পূরণ করেনি। সেটাও হয়নি। তার মানে দেখা যাচ্ছে পুরো নারীকে এই নির্বাচন গণতন্ত্র এখানে তাদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখার একটা প্রচেষ্টা। হ্যাঁ, মানে বাইরে রাখা, তাই আসলে প্রচেষ্টা মানে কি আমি বলবো ইগনোর করা হয়েছে ফুললি, যে অগ্রাহ্য করা হয়েছে। হ্যাঁ, অগ্রাহ্য করা হয়েছে, তাদের ন্যায্যতা থেকে আমি বলবো তাদের অগ্রাহ্য করা হয়েছে। এই কারণে, কারণ অর্ধেক ভোটার নারী, জনসংখ্যা অর্ধেক নারী,
সেখানে ঠিক আছে 33 না দিতে পারো, 5 যেটা কমিটমেন্ট ছিল, তারা কমিটেড ছিল, সেখানে তো তারা সেটা রাখতে পারতো। এই একটা। আর দ্বিতীয় যেটা আমার মনে হয় এটা পুরোপুরি নির্ভর কেন এরকম ঘটলো, এটা যদি আমরা তাকায় দেখি, আসলে আমাদের রাজনীতিটা হয়ে গেছে একটা জটিল সমীকরণ, যেখানে শুধু জেতার জন্য যা করা প্রয়োজন, মানে জেতার চিন্তা করে যে একটা নারী যদি দেয়, মনোনয়ন দেয়, তার আর্থিক সঙ্গতি কিন্তু ওই পরিমাণ থাকে না, তাকে তার হাজব্যান্ড অথবা বাবা অথবা ছেলের কাছ থেকে কালেক্ট করতে হয়। তারপরে আবার নির্বাচনী যে পরিবেশ থাকে, ঠিক ওই মাসেল টাসেল এগুলো থেকে দূরে থাকতে চায় মেয়েরা, সাধারণত দূরে থাকতে চায়। দ্বিতীয় যেটা থাকে যে তারা ঠিক মাঠে কাজ করছে, কিন্তু মূল্যায়ন যেটা করা উচিত, একটা আসলে মূল্যায়নের ক্ষেত্রে ছেলে মেয়ে তো বিচার করা উচিত না, যার যা যোগ্যতা সেখানে মূল্যায়ন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, নারীদের সেই মূল্যায়ন তারা করছে না। দেখেন 30% সংসদে কিন্তু নারী ছিল, 50টা লাস্ট না 50টা ছিল, তার আগে 30টা 35টা, না সেটা হয়তো আগামী সংসদেও হয়তো থাকবে 50টা। কিন্তু আপনি বলেন এই 50 জন নারী সংসদ কিভাবে নির্বাচিত হয়েছে? সেখান থেকে মাঠের থেকে কিন্তু হয়নি, হয়েছে পরিবার থেকে, না হলে পছন্দ থেকে, সবগুলো এরকম। সেই জন্য কিন্তু আমরা যদি 50-50 করে নারী নেত্রী সেভাবে পেয়ে উঠতাম, তাহলে কিন্তু আজকে অনেক বড় ভালো ভালো নেতাও পেতাম। কিন্তু ওখানেও কিন্তু দেখেন নারীদের মানে ঠিক পছন্দ মতন, জাস্ট পরিবার থেকে দিলাম, এই এরকম। তো 2008 যে নির্বাচন কমিশন, এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশন, তারা তো নির্ধারণ করে দিয়েছিল যে 2020 সালের মধ্যে 33% 1/3 বা 33% নারী নেতৃত্ব সর্বপর্যায়ে এটা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো এটি করতে পারেনি। এই ব্যর্থতার কারণে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 2020 সালের মধ্যে 33% নারী তাদের রাজনৈতিক দলের সমস্ত কমিটিতে থাকতে হবে, সব কমিটিতে 33%। আচ্ছা, তারপর 20 সাল আসার আগেই দেখা গেল যে লক্ষ্যমাত্রার ধারে কাছে যায়নি রাজনৈতিক, তখন ওটা 30 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে যে 30 সালে লক্ষ্যমাত্রা পূরণ করবে, এবং তাদের গঠনতন্ত্রের মধ্যে এই জিনিসটা তাদের রাখতে হবে। কিন্তু ইলেকশন কমিশনগুলো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের গঠনতন্ত্র ভঙ্গ, আরও যদি আমরা যাই, দেখেন এবারকার নির্বাচনও দেখেন, এবার তো বৈষম্যহীন নির্বাচন হওয়ার কথা, মানে সবচেয়ে বৈষম্যপূর্ণ আচরণ নারীর প্রতি হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন ওখানে বলা আছে যে তৃণমূল পর্যায়ের থেকে তারা প্রতিনিধি সুপারিশ করবে, সেখান থেকে মনোনয়ন দেবেন। সেখানে দেখেন আপনি একটা রাজনৈতিক দলকে এটার ধারে কাছে গেছে, এবং নির্বাচন কমিশন এই সম্পর্কে আগেও নির্বাচন কমিশন নীরব থেকেছে। আমি বলবো না যে আগে নির্বাচন কমিশনও যে এটার ব্যাপারে খুব কথা বলেছে, বা এবারও কিন্তু ঠিক সেই। কিন্তু এবার তো নির্বাচন কমিশন যেহেতু আমরা অন্য প্রেক্ষাপটে অন্যভাবে দেখতে চেয়েছি সবাই, তাহলে নির্বাচন কমিশন প্রশ্ন করতে পারে, তোমরা যত মনোনয়ন দিলে তা তোমাদের তৃণমূল পর্যায়ে সুপারিশ কোথায়? ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে। কেউ অভিযোগ করেছে যে এই নির্বাচন কমিশন বিশেষ দলের পক্ষে কাজ করছে, কেউ বলেছে বিশেষ দলের বিপক্ষে কাজ করেছে। এই যে পাল্টাপাল্টি, এটা আপনি যখন দায়িত্বে ছিলেন নিশ্চয়ই তখনও এ ধরনের অভিযোগ এসেছে। এই অভিযোগগুলোর ভিত্তি কী, এবং যদি ভিত্তি না থাকে এই অভিযোগের উদ্দেশ্য কী? আচ্ছা, প্রথমত যেটা হয়েছে যে পোস্টাল ব্যালটেই কিন্তু এক পক্ষ বলেছে যে পোস্টাল ব্যালটটা যেটা করেছে, এই পোস্টাল ব্যালটটা করার সময় কোনো বিধান করেনি। একটা বিধান থাকা উচিত, আমি প্রতীকগুলো কিভাবে দেব, প্রতীকগুলো কিভাবে সাজাবো, এই বিধানের বাইরে তো কিছু, ইলেকশন তো কোনো আইনের বাইরে না। যেমন আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রে কিন্তু দেখি যে বাংলা ভাষা বর্ণক্রমণের সময় তার নামগুলো সাজাতে হবে। তাহলে আমরা যদি এটা বলি যে প্রতীকগুলো এইভাবে সাজাতে হবে, তাহলে বর্ণভাষার অনুযায়ী তো সাজাবে, বর্ণক্রম অনুসারে প্রতীকের যেভাবে আনারস আপেল যেভাবে আসবে সেইভাবেই সাজাবে। তা এইখানেও কিন্তু তারা যদি কোনো বিধান করেনি বলে প্রশ্ন উঠেছে, সমাধান এটা অবশ্যই বিধান করা উচিত ছিল। কেউ ইচ্ছা মাফিক
কেউ যদি বলে হ্যাঁ আমরা আমাদের ইনহারেন্ট পাওয়ারে এই ব্যালট করার কোনো না, একটা যেহেতু বলেছে আইন আছে। নিবন্ধন যেভাবে হয়েছে নিবন্ধন ক্রম অনুযায়ী করেছে। না, নিবন্ধন ক্রম অনুসারে তো হয় না তো, কারণ নিবন্ধন তো আমার হাতে এসছে, তখন তাহলে তো দেখা যাচ্ছে নিবন্ধন ক্রম তো হলো যে মানে- রেজিস্ট্রেশন, এটা বলছে যে প্রতীক যেভাবে আছে প্রতীকের প্রতীক। ক্রম যেটা আছে সেইভাবেই দিছে বলছে, কিন্তু প্রতীকটা তো ওটা তো একটা জাস্ট প্রতীকের তালিকা দেওয়া, প্রতীকের হ্যাঁ, ওটা তো- তালিকা এক জিনিস আর ব্যালট এক জিনিস। আপনি প্রতীকার তালিকা থেকে তো ব্যালটে ফর্মেট আনছেন, তার মানে যখন বাংলা ক্রম অনুসারে দিলে তো অ আ এভাবেই চলে আসবে, মানে এটাই তো সাজানো কথা। কিন্তু আমি জানি না ওনারা এটা কেন করলে, কিভাবে এটা ব্যালটটাকে করেছে এটা। আর দ্বিতীয় আর আপনি কি মনে করেন না যে এই যেভাবে পোস্টাল ব্যালট করা হয়েছে এটা সংশোধন করা উচিত? পোস্টাল ব্যালট করার আগে অবশ্যই বিধান থাকা দরকার, বিধান না থাকলে তো যে যার মতন করেই সাজাবে। কিন্তু এখন কি সময় আছে বিধান এখন তো তাহলে আর পোস্টাল ব্যালট ওই ভোটারের কাছে যে পৌঁছাবে না, এখন যদি এগুলো আবার শুরু থেকে করতে চায়। এই একটা আর একটা অভিযোগ যেটা উঠেছে, মনোনয়ন বাছাই প্রক্রিয়াতেও কিন্তু অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বড় ধরনের একটা দল বলছে যে কোনো দলের মনোনয়ন তারা সব ওকে করছে, কোনো দলেরটা বাতিল করছে, এই অভিযোগও কিন্তু আমি বেশি করে নিউজ প্রিন্ট মিডিয়া যেগুলো দেখেছে যে কোনো দল এটা অভিযোগ করেছে, এবং বিশাল অঙ্কের একটা বাতিল হয়েছে, পরে আবার বৈধ হয়েছে, নির্বাচন কমিশন বৈধ করেছে। তা এই ধরনের প্রশাসনের প্রতি যদি আস্থা না থাকে বা বলে যদি প্রশাসন প্রভাবিত হয়েছে, এই নির্বাচনের পরে যদি বলা হয় যে প্রশাসন আসলে কোনো দলের পক্ষে প্রভাবিত হয়েছে, তাহলে কিন্তু দেখেন এই যে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অধীনে যদি নির্বাচন আমরা সঠিক না করা যায়, যদি সরকারি কর্মকর্তারা প্রভাবিত হয়ে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কেয়ারটেকারে যে নিরপেক্ষ হবে সেটাও কিন্তু প্রশ্ন উঠবেই, যে না সেই সময়ে তো ওঠেনি। এর আগে কিন্তু কেয়ারটেকার আমলে যতগুলো ইলেকশন এসেছে ঠিক এইভাবে প্রশাসন যেই এসছে সেটা অভিযোগ ওঠেনি। আসলে এখানে মূল সমস্যা কিন্তু অন্য জায়গায়। মূল সমস্যাটা হলো যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, একদম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে কিন্তু এই প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার সম্ভাবনা থাকে না, কম থাকে। কিন্তু যখন আপনি বুঝেন যে না এই দলটা ক্ষমতায় চলে আসছে, সেখানে কিন্তু তখন সমস্যাটা হয় প্রশাসনে, তাদের মধ্যে সফট কর্নারটা কাজ করে এবং তারা স্বাভাবিকভাবে। নির্বাচনে বাকি আছে 25-26 দিন, এর মধ্যে আমরা যতটা জানি যে ব্যালট পেপার এখনো মুদ্রিত হয়নি। প্রায় 12 কোটি 75 লাখ ভোটার, সেক্ষেত্রে দুটো করে যদি ব্যালট ছাপতে হয় 25.5 কোটি ব্যালট ছাপতে হবে এই সময়ের মধ্যে, এবং ছেপে এটা কেন্দ্রগুলোতে পাঠাতে হবে। এই সময়ের মধ্যে এটি সম্ভব কিনা? আচ্ছা, আসলে ব্যালট পেপার যেখানে প্রিন্ট হয় আমরা গভর্নমেন্ট প্রেসগুলো ইউজ করি এবং আর্মিদের প্রেসগুলো ইউজ করি। যেটা হলো গণভোটের ব্যালটটা একদম সিম্পল ব্যালট, মানে ওটা কন্টিনিউয়াস হয়ে থাকবে, কিন্তু জাতীয় সংসদের ব্যালটটা 300 আসনের জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা। এখানে তার যদি জাতীয় সংসদের ব্যালটটা আমরা দেখি যে এরকম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা 20 থেকে 25 দিনের মধ্যেই, সময়ের মধ্যে, কম করে আমরা 15 দিনেও ব্যালট করেছি, কিন্তু এবার আবার ভোটার বেশি, মানে ব্যালটের সংখ্যা বেশি। যেটা হবে যে আমার কাছে হচ্ছে গণভোটের জন্য তারা একটা প্রেসকে হয়তো দিয়ে দিবে, মানে ওটা সমস্যা হবে না, সমস্যা হবে না, ওটা কন্টিনিউয়াস একটা ফরম্যাটে হতেই থাকবে এবং একই সব জায়গায়, এবং এখানকার ব্যালট ওখানে গেলেও কোনো সমস্যা নেই যদি একই। কিন্তু জাতীয় সংসদেরটা আমার মনে হয় এটার জন্য সতর্ক হবে, তো এটা একটা সিস্টেম আছে যে আলাদা আলাদা হবে, কেন্দ্রে আলাদা আলাদা যাবে। তা এইটার জন্যে আমার মনে হয় যে সময় আছে সেটা যথেষ্ট। এবং গণভোটের ব্যালটটা খুব একটা যে একদম গোপন ব্যালট, গোপন ঠিকই, কিন্তু একদম যে যদি আর্মির বা কোথাও দিয়ে করো তাতেও আমার মনে হয় না যে এটা খুব একটা অসুবিধা হবে। আপনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন যে নাজুক পরিস্থিতি, এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে আগামী 25-26 দিনে আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার এবং নির্বাচন কমিশন কি তার করণীয় কি? আসলে আমাদের এবারকার আইনশৃঙ্খলা পরিস্থিতি
কেন এরকম, এটা কিন্তু আগাম অনেক ছিলই হাতে। যেমন দেখেন হঠাৎ হঠাৎ কোনো বিনা কারণে মব হচ্ছে, তারপরে দেশের একটা বড় রাজনৈতিক দল যারা অনেক দিন টানা দেশের শাসন করেছে তারা রাজনৈতিক বাইরে, বেশ কিছু অস্ত্র লুট হয়েছে, বেশ কিছু কালো টাকা মানে অতিরিক্ত টাকাও ঘুরছে, মানে অবৈধ অস্ত্র টাকা ঘুরছে যেগুলো নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যথেষ্ট পরিমাণে। তা এরকম পরিস্থিতিতে এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি হুট করে খারাপ হয়নি, কিন্তু তফসিল ঘোষণা থেকে দেখেন, তফসিল ঘোষণা আগের দিন চট্টগ্রামে একজনকে গুলি করা হয়েছে, আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন, হাদি। তারপরে কিন্তু এই যে কয়েকদিন আগে বাসায় ঢুকে হলেও তো একটা পলিটিক্যাল পার্টির একটা নেতাকে খুন করা হয়েছে। এই সব মিলাই কিন্তু বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে পুলিশকে আসলে আরও বেশি করে অ্যাক্টিভ করা দরকার। কারণ শুধু যে আর্মি ঠিক আছে, কিন্তু পুলিশেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ পুলিশের জানা আছে যে কোথায় কোন সন্ত্রাসী, কোথায় কার কি, মানে পুরো আস্তানাগুলো কিন্তু পুলিশের নখদর্পণে। আমাদের দেশে পুলিশ যদি ইচ্ছা করে আমার ধারণা যে কোনো পরিস্থিতিকে পাল্টে দেন। পুলিশকে অ্যাক্টিভ করা এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতি করতে হবে, না হলে এই যখন প্রচারণায় নেমে যাবে, এটা দুইটা দিক হতে পারে। প্রচারণা হয়তো উৎসব মুখর পরিবেশ হতে পারে, কিন্তু প্রচারণার ফাঁকে এই যে বড় বড় যেখানে মিছিল টিছিল বড় বড় মানুষজনের সমাগম হবে, সেখানে কিন্তু অঘটন ঘটানোর জন্যেও। আবার আর একটা আমাদের বর্ডার এলাকা আছে, বর্ডার এলাকা দিয়ে কিন্তু ইলেকশনের সময় অনেক কিছু ওইখান দিয়ে ঢুকে, যারা বোমা হোক বা অস্ত্র হোক যা হোক মানুষজন হোক। তাই এই জন্য বর্ডার এলাকা তো সতর্কভাবে এটাও করা দরকার এবং করবে আমার ধারণা। ইলেকশনের 2-3 দিন আগে থেকে এই বর্ডার এলাকাকে নিশ্চয় নজরদারির মধ্যে রাখবে। ইতিমধ্যে এই বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসার বন্ধ করার কথা বলেছেন নির্বাচনের সময়। হ্যাঁ, আমার মনে হচ্ছে এগুলো করবে, কিন্তু তাতে যে খুব ভিতরের পরিস্থিতি খুব আমূল পরিবর্তন হয়ে যাবে এটাও মনে করাও ঠিক মনে হচ্ছে না যে হবে। আমরা অতীতে প্রায় সব নির্বাচনে কম বেশি কালো টাকা ও অস্ত্রের দৌরত্ব দেখেছি। আগামী নির্বাচনে এটি রোধ করার কোনো উপায় আছে বলে মনে করেন? রোধ করার আসলে যে কোনো অনিয়ম করার জন্য সদিচ্ছা একটা বড় দরকার। সদিচ্ছা এবং সাহস, এই দুটো কম্বিনেশনটা খুবই দরকার আমি মনে করি। কিন্তু কালো টাকার ব্যাপার এবং এই অবৈধ অস্ত্র এতদিন হয়নি, এরপর একটু কী করে আশা করি যে হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে। আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা কথা বললাম নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলির সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।